নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় হল ঋষি অরবিন্দের পাক পণ্ডিচেরি জীবন ও অখণ্ড ভারত ভাবনা। আমি পরঞ্জয় হালদার, লোকোপোকরা ছাত্র যুব শক্তির সদস্য ও আজকের এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছি। যুগে যুগে এই পুণ্যভূমিতে অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন, তাহার মধ্যে অন্যতম ছিলেন ঋষি অরবিন্দ। 1872 খ্রিস্টাব্দের 15ই আগস্ট বৃহস্পতিবার উষাকালে কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে পিতৃবন্ধু ব্যারিস্টার মনমোহন ঘোষের বাসভবনে সত্যদ্রষ্টা যোগীবর অরবিন্দ জন্মগ্রহণ করেন। ঋষি অরবিন্দের পিতা ছিলেন ডাক্তার কৃষ্ণধন ঘোষ ও মাতা ছিলেন স্বর্ণলতা দেবী। যোগ্য সহধর্মিণী মৃণালিনী দেবীকে লিখিত পত্রে তিনি অখণ্ড ভারতবর্ষকে নিয়ে লিখেছিলেন যে এই দেশকে অন্য লোকে একটা জড় পদার্থ, কতকগুলো মাঠ, বন, পর্বত, নদী বলিয়া জানে। আমি স্বদেশকে মা বলিয়া জানি। ভক্তি করি, পূজা করি। মার বুকের উপর বসিয়া যদি একটা রাক্ষস রক্তপানে উদ্যত হয়, তাহা হইলে ছেলে কি করে? নিশ্চিতভাবে আহার করিতে বসে, ছেলে পুত্রের সাথে আমোদ করিতে বসে, না মাকে উদ্ধার করিতে দৌড়াইয়া যায়। আমি জানি এই পতিত জাতিকে উদ্ধার করিবার শক্তি আমার আছে। এই ভাব নূতন নহে, আজকালকার নহে। এই ভাব নিয়ে আমি জন্মাইছিলাম, এই ভাব আমার মজ্জাগত। ভগবান এই মহাব্রত সাধন করিতে আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। ঋষি অরবিন্দের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজ আমরা স্বাগত ভাষণ রাখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাতে চাই মাননীয় অধ্যাপক ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়কে। ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ধন্যবাদ। নমস্কার। আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। দিনটি আরেকটি কারণে উল্লেখযোগ্য। 1872 সালে আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন ঋষি অরবিন্দ, যাকে নিয়ে বিখ্যাত কবিতা অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। যিনি ভারত আত্মাকে সবচেয়ে সত্য করে চেয়েছেন, যিনি সত্য করে পেয়েছেন, এই দুই ঘটনাকে মনে রেখে প্রজ্ঞা প্রবাহের নিবেদন ঋষি অরবিন্দের প্রাক পণ্ডিচেরি জীবন ও অখণ্ড ভারত ভাবনা। এই বিষয়ে আলোচনা করবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডক্টর সুপ্রিয় ভট্টাচার্য মহোদয়। কার্যক্রমের মিডিয়া পার্টনার রিতম বাংলা। মূল বক্তব্যের আগে আমি প্রজ্ঞা প্রবাহ সম্পর্কে সামান্য কথা পরিবেশন করছি। প্রজ্ঞা প্রবাহ ভারতীয় আর্য সংস্কৃতির নান্দনিক রূপ তুলে ধরার বৌদ্ধিক গোষ্ঠী। ভারতীয় পুনরুত্থানের এক আয়োজন। ভারতীয় সংস্কৃতি চয়ন করার এক আধার। অরাজনৈতিক, কিন্তু যুদ্ধ ডঙ্কা তার সদাই বাজে। অসি যুদ্ধ নয়, মসি যুদ্ধের ডঙ্কা। গ্রন্থের পাতায়, সাময়িকীতে যুদ্ধ আলোচনা সর্বত্র। প্রজ্ঞা প্রবাহের দক্ষিণবঙ্গ সংস্থার নাম লোকপ্রজ্ঞা। এটি কেমন মঞ্চ? শুভঙ্করী বোধশক্তির কল্যাণকামী মঞ্চ, পূত পবিত্র। জ্ঞানযজ্ঞে যুক্ত করার মন্ত্র। নিরবচ্ছিন্ন অধ্যয়ন, রচনার অভ্যাস তার। ঐতিহ্যকে ধারণ ভার নিয়েছে। কেবল রাজনৈতিক স্বাধীনতা নয়,
সাংস্কৃতিক স্বাধীনতার উদ্ঘোষ করেছে। যেদিন অখণ্ড জয় আসবে সেদিনই প্রজ্ঞালোকের পুরো দুয়ার যাবে খুলে, অখণ্ড ভারত ভাবনায় জাগরিত হবে জাতি। আমরা মনে করি প্রাক পণ্ডিচেরি এবং উত্তর পণ্ডিচেরি এই দুই পর্ব অখণ্ড এক ধারাবাহিকতা। শ্রী অরবিন্দরূপ কমলের পাপড়ি খুলে যাওয়ার এক একটি পরত। আসুন আমরা শুনব অধ্যাপক ভট্টাচার্যের মুখে বাংলার এক মহাপ্রাণের কথা। এই আয়োজনে সমস্ত দর্শক আর শ্রোতাকে আমার তরফে, প্রজ্ঞা প্রবাহের তরফে সাদর অভ্যর্থনা জানাই। শুরু হোক অধ্যাপক ভট্টাচার্যের মূল্যবান বক্তব্য। নমস্কার। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী সংঘমিত্রা মিশ্র, যিনি আকাশবাণী কলকাতার প্রখ্যাত সঙ্গীতশিল্পী। নমস্কার। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलम् शस्यश्यामलां मातरं वन्दे मातरम् शुभज्योत्स्ना पुलकितयामिनी पुण्यकुसुमिता ध्रुवदलशोभिनी सुभाषिणी सुमधुरभासिनी सुखदां वरदां मातरं वन्दे सप्तकोटिकण्ठ कलकलनिनादकराणि द्विसप्तकोटिभुजनि धृतफलदयमाने अभुलातरुमायतवनि बाहुबलधारिणि नमामि तारिणि ऋतुधरवरिणि मातरम् वन्दे मातरम् विद्या তুমি ধর্ম তুমি হৃদি তুমি মর্ম তাই শরীরে বাহুতে তুমি মাসুতি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গড়ে মন্দিরে वन्दे मातरम् ताहि दुर्गा दश
वन्दे मातरम् वन्दे मातरम् ধন্যবাদ। এখন মূল বিষয় অর্থাৎ ঋষি অরবিন্দের পাক পণ্ডিচেরি জীবন ও অখণ্ড ভারত ভাবনার উপরে বক্তব্য রাখবেন অধ্যাপক সুপ্রিয় ভট্টাচার্য মহাশয়, অর্থনীতি বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়। নমস্কার। আমরা আজকে শ্রী অরবিন্দের জীবন এবং কর্ম এবং তার যে আদর্শ সেই সম্বন্ধে কয়েকটি কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি। শ্রী অরবিন্দের যে জীবন সেটা একটা বহু বিচিত্র জীবন বললেও খুব কম বলা হয়। এত পর্বান্তর পেরিয়ে গেছে এই জীবনের পথ এবং এত রকম রোমাঞ্চে ভরা, পদে পদে বিস্ময় এবং নূতন থেকে নূতনের আবির্ভাব তার জীবনে। আমরা তার যে বৈপ্লবিক জীবন সেইটার কথা যদি বলি, সেটা দিয়ে যদি শুরু করি, সেইটা আমাদের কাছে প্রথম আলোচনার বিষয়। তারপরে তার যোগ জীবন, অধ্যাত্ম জীবন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু একটা কথা প্রথমেই বলে রাখতে হবে যে তার যে অধ্যাত্ম জীবন সেটা কিন্তু এমন নয় যে সেটা তার বৈপ্লবিক জীবনের পরবর্তী অধ্যায়। যদিও তিনি একটা সময় বৈপ্লবিক জীবন এর একটা পর্ব এখানে সমাপ্ত করে পণ্ডিচেরি চলে যান জীবনে নতুন পর্বে প্রবেশের জন্যে, কিন্তু ব্যাপারটা এমন নয় যে তার জীবনকে দুভাগে ভাগ করা চলে, একটা বৈপ্লবিক জীবন আর একটা অধ্যাত্ম জীবন। কারণ বৈপ্লবিক জীবনেই তার অধ্যাত্ম জীবনের একটা বিরাট উন্মেষ হয়েছিল এবং একটা খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে এই অধ্যাত্ম জীবনের সূচিত হয়েছিল তার বৈপ্লবিক জীবনে। এবং ব্যাপারটা এমন নয় যে দুটোর মধ্যে কোনো বিরোধিতা রয়েছে, এটা পরস্পরের সম্পূরক একটা বলা যেতে পারে কাহিনী। তিনি একটা কথা বলেছিলেন, যখন তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ অসুস্থ হয় বরোদায়, শ্রী অরবিন্দ যখন বরোদায় রয়েছেন, বরোদা মহারাজার সেক্রেটারি হয়ে, বরোদা কলেজের প্রফেসর হয়ে, তখন তার ভাই বারীন ঘোষ, তিনিও বিপ্লবী ছিলেন, কিন্তু তিনি তখন বরোদায়। আর যখন অসুস্থ হন তখন সেখানে একজন যোগী উপস্থিত হন এবং তিনি কোনো একটি বিশেষ ক্রিয়ার দ্বারা যে পানীয় জলটি বারীন গ্রহণ করবেন, সেখানে বিশেষ কোনো একটি ক্রিয়ার দ্বারা সেই জলটি পান করার ফলে বারীন ঘোষ সুস্থ হয়ে যান। তখন শ্রী অরবিন্দ একটা কথা বলেছিলেন যে এটাও একটা পাওয়ার যেটা ডেভেলপ করার অপেক্ষায় আছে। যদি তার দ্বারা যোগ যদি একটা শক্তি হয় এবং সেই শক্তির দ্বারা যদি আমি দেশকে মুক্ত করতে পারি, দেশকে স্বাধীন করতে পারি, তাহলে কেন সেই শক্তির আশ্রয় নেব? নিশ্চয়ই নেব। সুতরাং তার কাছে পুরো ব্যাপারটাই ছিল দেশের মুক্তি, মানুষের মুক্তি, মানুষের নতুন জীবনের সূচনার জন্যে, উন্নততর জীবন, মহত্তর জীবনের সূচনার জন্যে তিনি তার তপস্যাকে, তার সাধনাকে নিজেকে উৎসর্গ করেছেন। এখন আমরা যদি তার বৈপ্লবিক জীবন থেকে শুরু করি, কি তিনি ভেবেছিলেন, কিভাবে তিনি এগিয়েছিলেন, সেইভাবে যদি শুরু করা যায়। তিনি যখন বিলেত থেকে ফিরলেন, কেমব্রিজ থেকে ফিরলেন 21 বছর বয়সে, 1893 সাল সেটা, মাত্র 21 বছর বয়সের একজন তরুণ তরতাজা যুবক ভারতবর্ষে এসেছেন এবং এসে তিনি বরোদা মহারাজার সেক্রেটারি এবং বরোদা কলেজের অধ্যাপক, ফরাসি এবং ইংরেজি ভাষার সাহিত্যের অধ্যাপক। কিন্তু তিনি এসে তার বন্ধু, কেমব্রিজের বন্ধু দেশপাণ্ডের অনুরোধে নিউ ল্যাম্পস ফর ওল্ড এইরকম শিরোনামে কয়েকটি প্রবন্ধ লিখতে অনুরুদ্ধ হলেন এবং সেইখানে প্রথম যে কথাটা তিনি লিখলেন সেটা আমাদেরকে চমকিত করে দেয়। 21 বছরের যুবক তিনি, তখন যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হয়েছে, তার হাইকমান্ডের যে নীতি, সেই নীতির বিরুদ্ধে শ্রী অরবিন্দ লিখছেন যে এই নীতি যদি আমরা ধরে থাকি তাহলে আমরা
দেশকে স্বাধীন করার পথে কিন্তু অগ্রসর হতে পারবো না, মানুষকেও জাগাতে পারবো না, দেশের মানুষকে জাগাতে পারবো না, দেশকে স্বাধীন করা অনেক দূরের পথ হয়ে যাবে। কী ছিল সেই নীতি? আর তার মধ্যে দুটো জিনিস ছিল। একটা হচ্ছে পলিসি অফ প্রেয়ার, পিটিশন অ্যান্ড প্রোটেস্ট, এবং একটা কনস্টিটিউশনাল মিনস, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে যে ইংরেজ যে সরকার রয়েছে কোনো অব্যবস্থা দেখলে, কোনো অবিচার দেখলে তার বিরুদ্ধে আমরা এই তিনটে রাস্তা নিতে পারি। একটা হচ্ছে প্রেয়ার, একটা হচ্ছে পিটিশন, আবেদন নিবেদনের নীতি, আর একটা হচ্ছে প্রোটেস্ট, প্রতিবাদ এবং প্রার্থনা, এবং সেই সঙ্গে কিছু সংবিধান সম্মত উপায়ে যদি কিছু সুবিচার পাওয়া যায়। তা এইটা ছিল কংগ্রেস হাইকমান্ডের, তখনকার দিনে যে কংগ্রেস হাইকমান্ড, যাকে বলা হতো কংগ্রেস মডারেট পার্টি, যার মধ্যে আমাদের রানা ডে ছিলেন, যার মধ্যে ছিলেন আমাদের স্যার ফিরোজ শাহ মেহতা, তারপরে গোখেল এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি, তারাও যথেষ্ট বরণীয় ব্যক্তিত্ব। তাদের নীতি নিয়ে শ্রী অরবিন্দের সঙ্গে সংঘাত। শ্রী অরবিন্দ 21 বছরের যুবক হয়ে লিখলেন যে এই প্রেয়ার, পিটিশন অ্যান্ড প্রোটেস্ট এবং কনস্টিটিউশনাল মিনস দিয়ে ব্রিটিশ গভর্নমেন্টকে এখান থেকে অপসারিত করা যাবে না এবং তাদেরকে কোনোভাবে সচেতন করাও সম্ভব হবে না। এটা অনেক দীর্ঘ পথ, অনেক দূরের পথ। কিন্তু ভারতবর্ষের আজকে যে অবস্থা, ইতিমধ্যে মনে রাখতে হবে আমাদের যে দাদাভাই নওরোজি একজন প্রণম্য ব্যক্তি। শ্রী অরবিন্দ তাকে বলেছেন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তার ড্রেন থিওরি অফ ইন্ডিয়া একটি ছোট্ট বই বেরিয়ে গেছে, অসামান্য গবেষণা, যে ভারতবর্ষ থেকে কিভাবে রিসোর্স, ভারতবর্ষ থেকে কিভাবে ওয়েলথ ক্রমশ ব্রিটিশ গভর্নমেন্টের পলিসির দ্বারা এবং তার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা, তারপরে ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা কিভাবে ভারতবর্ষের ওয়েলথ, ভারতবর্ষের রিসোর্স ড্রেন্ড আউট হয়ে যাচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, ব্রিটিশ ইংল্যান্ডে। এইটার ভিত্তিতে এইটা যখন হয়ে গেছে, সেই রানাডে, এই আমাদের যার কথা বললাম দাদাভাই নওরোজি, সেই দাদাভাই নওরোজিকে শ্রী অরবিন্দই স্বয়ং বলেছিলেন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তিনি কংগ্রেসের সভাপতিও হয়েছিলেন। তা শ্রী অরবিন্দ সেই গবেষণা ভিত্তিতে বলছেন যে একটা দেশের যখন এইরকম অবস্থা, তখন সেখানে আমরা যদি উঠে না দাঁড়াই, আমরা যদি এই প্রেয়ার, পিটিশন, প্রোটেস্টে নীতি আঁকড়ে ধরে যদি চলি, তাহলে ভারতবর্ষ আরও দরিদ্র থেকে দরিদ্রতর হবে, শোষণের মাত্রা বাড়তে বাড়তে ভারতবর্ষ নিঃস্ব হয়ে যাবে। অতএব আজকে আমাদের যেটা দরকার, তিনি বললেন এক কথায় যেটা দরকার সেটা হচ্ছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বাধীনতা। সেই যুগে দাঁড়িয়ে এই পূর্ণ স্বাধীনতার আহ্বান জানানো, মনে রাখতে হবে শ্রী অরবিন্দের সামনে দুটো প্রতিবন্ধক, এক হচ্ছে কংগ্রেস হাইকমান্ড, মডারেট পার্টি, আর একদিকে তার বিরুদ্ধে রয়েছেন স্বয়ং ব্রিটিশ গভর্নমেন্ট। দুটো বড় স্টাম্বলিং ব্লক শ্রী অরবিন্দের সামনে, যাদের বিরুদ্ধে হি ওয়াজ লঞ্চিং হিজ অফেন্সিভ। এবং সেখানে আরেকটা বিরাট বড় কথা শ্রী অরবিন্দ বললেন, যেটা এটা উচ্চারণ মাত্র করেননি। ভারতবর্ষের যে জনতা, ভারতবর্ষের যে সাধারণ জনতা, ওই লেখার মধ্যে প্রথমেই উচ্চারিত হলো তাদের সম্বন্ধে একটা বিরাট বড় কথা। বললেন যে দি কংগ্রেস হাইকমান্ড হ্যাজ নট হার্ড দ্য ডিস্ট্যান্ট রাম্বল অফ দ্য স্লিপিং মাসেস অফ ইন্ডিয়া, দি সাইলেন্ট ক্রাই অফ দি প্রোলেটারিয়েট। এই প্রোলেটারিয়েট শব্দটা অনেক ইতিহাসবিদ দেখিয়েছেন ভারতবর্ষে প্রথম এই শব্দটি, প্রোলেটারিয়েট, সর্বহারা শব্দটি মার্কসের ব্যবহৃত শব্দ, লেনিনের ব্যবহৃত শব্দ। সেটা শ্রী অরবিন্দ ভারতবর্ষে 21 বছরের যুবক তখন, তিনি ব্যবহার করলেন এই নিউ ল্যান্ডস ফর ওল্ডে, তার যে জ্বালাময়ী যে লেখা, ব্রিলিয়ান্ট যে আর্টিকেলস, তার মধ্য দিয়ে। যে এই কংগ্রেস হাইকমান্ড তারা এই যে সাধারণ যে মানুষ, গ্রামে গঞ্জে যে স্লিপিং মাসেস, যে প্রোলেটারিয়েট, ঘুমন্ত যে জনমানব, তেমন সাধারণ যে মানুষ যারা চেতনার দিক থেকে নির্দিত হয়ে আছে, তন্দ্রাহত হয়ে আছে, জরাগ্রস্ত হয়ে আছে, তাদেরকে, তাদের কণ্ঠস্বর কিন্তু, তাদের বাণী, তাদের ভয়েস, তাদের হৃদয়ের কথা এই কংগ্রেস হাইকমান্ড কিন্তু শোনে। এবং আনলেস উই ক্যান ওয়েক দেম আপ, দি স্লিপিং মাসেস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ক্যানট বি সেট ফ্রি। ভারতবর্ষকে মুক্ত করা যাবে না যদি ভারতবর্ষের এই যে অধিকাংশ, এই যে সাধারণ যে মানুষ, সর্বহারা যাদেরকে বলছেন, তাদের শক্তিকে যদি জাগ্রত না করা হয়, the power latent in them, the torment in them
we cannot wake them up, তাহলে কিন্তু আমরা আমাদের দেশকে সত্যিকার অর্থে সংগঠিত করতে পারবো না। এত বড় সাম্রাজ্যের বিরুদ্ধে যথার্থ যে একটা সংগঠন গড়ে তোলা, মুক্ত করা দেশকে, তা সম্ভব হতে পারে না। সুতরাং ভারতবর্ষের সাধারণ মানুষকে এত বড় সম্মান দেওয়া, তাদের অগ্রণী ভূমিকার কথা স্বীকার করে নেওয়া এবং তাদেরকে সচেতন করার গুরুত্বের কথা কেউ বলেননি এর আগে, যেটা তিনি বললেন, কংগ্রেস হাইকমান্ড তো বলেনি। সুতরাং এই দুটো দিক থেকে শ্রী অরবিন্দের সঙ্গে তাদের তফাৎ হয়ে যাচ্ছে, এটা একটা মনে রাখার মতো ব্যাপার। হ্যাঁ, যে কথা আমরা বলছিলাম, এরপরে শ্রী অরবিন্দের তিনি যে পলিসিগুলি গ্রহণ করলেন দেশের স্বাধীনতা আন্দোলনের পরবর্তী কার্যক্রম, তার মধ্যে কয়েকটা পর্যায়ে আছে। প্রথম তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে এই ভবিষ্যতে ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে যদি বিতাড়িত করতে হয়, তাহলে কোনো না কোনো সময় হয়তো একটা সামরিক অভ্যুত্থানের প্রয়োজন হবে ব্রিটিশের বিরুদ্ধে, এবং তার জন্যে দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে দেশকে ধীরে ধীরে তৈরি করা, যুব সম্প্রদায়কে তৈরি করা, তাদেরকে ধীরে ধীরে অস্ত্রবিদ্যায় সুশিক্ষিত করা, শরীরচর্চায় সুশিক্ষিত করা, যাতে করে একটি সশস্ত্র বাহিনী এবং সুসজ্জিত বাহিনী তৈরি হতে পারে। মিলিটারি শিক্ষায় যারা পুরোপুরিভাবে দীক্ষিত হবে, অস্ত্রশস্ত্রে সজ্জিত হবে, ট্রেন্ড হবে, এবং এইভাবে একটি বাহিনী তৈরি হয়ে ভবিষ্যতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যাতে সশস্ত্র অভ্যুত্থান ঘটানো যায় এবং তার মাধ্যমে তাদের বিতাড়িত করা যায়। এই ছিল তার একটা দিক। কিন্তু এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে তিনি কখনোই, যাকে আমরা টেররিস্ট মুভমেন্ট বলি, সশস্ত্র এই সন্ত্রাসবাদী আন্দোলন যাকে বলি, সেটাতে কিন্তু তার সত্যিকার অর্থে সায় ছিল না। এই যে মাঝে মাঝে কোনো ব্রিটিশ অফিসিয়ালের এগেনস্টে যে টেররিস্ট যারা ছিলেন, সন্ত্রাসবাদী ছিলেন, তাদেরকে শাস্তি দেবার জন্যে তাদেরকে তারা হত্যা করতে উদ্যত হয়েছেন, হত্যা করেওছেন, এটাতে কিন্তু শ্রী অরবিন্দের সম্মতি ছিল না। যদিও সেক্ষেত্রে টেররিস্ট যারা, তাদের অনেক ক্ষেত্রেই উপায় ছিল না এই শিক্ষা, ব্রিটিশ যে অফিসিয়াল যারা এই ধরনের নিষ্পেষণ চালাতেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে বা সেইটিকে বন্ধ করার জন্যে তারা করতে বাধ্য হয়েছেন, কিন্তু শ্রী অরবিন্দ এই ধরনের কার্যক্রমকে কিন্তু সাপোর্ট করেননি। তিনি চেয়েছেন একটা সশস্ত্র অভ্যুত্থান দীর্ঘ সময়ের প্রস্তুতিতে। এইটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে একটা পাবলিক প্রোপাগান্ডা সিস্টেম গড়ে তোলা, যার মাধ্যমে সারা দেশকে, এটা কিন্তু যেটা আগেরটা বললাম সেটা হচ্ছে একটা সিক্রেট অর্গানাইজেশন, এটা গোপনে এই একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, যাতে একটা আর্মড ইনসারেকশন এগেনস্ট দ্য ব্রিটিশ ঘটানো যায়। কিন্তু দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে একটা পাবলিক প্রোপাগান্ডা, দেশের মানুষের মধ্যে একটা রেভলিউশনারি স্পিরিট, দেশের মানুষের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে যে ধরনের তারা নিষ্পেষণ চালাচ্ছে তাদেরকে সচেতন করা, তাদেরকে সেটা বোঝানো, সেই সম্বন্ধে তাদের মনকে প্রস্তুত করা, যাতে সমগ্র দেশের মন ব্রিটিশদের বিরুদ্ধে যাতে অগ্রণী হতে পারে আঘাত হানবার জন্যে এবং সেই সরকারকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার জন্য। এইটা হচ্ছে একটা পাবলিক প্রোপাগান্ডা অ্যামং দি মাসেস। এটাও একটা সময় নিয়ে করার ব্যাপার। তৃতীয় যেটা, সেটা হচ্ছে একটা নন কোঅপারেশন। তিনি শ্রী অরবিন্দ বলেছেন নো কোঅপারেশন উইদাউট কন্ট্রোল, যে আমরা ব্রিটিশের সঙ্গে কোনো ব্যাপারে, জীবনের কোনো ক্ষেত্রে, পাবলিক এবং প্রাইভেট স্ফিয়ারে তো কথাই নেই, পাবলিক স্ফিয়ারে কোনো ব্যাপারে ব্রিটিশের সঙ্গে কোনো সহযোগিতা করবো না। তারা যে সমস্ত কাজকর্মগুলো আমাদের দেশে চালাচ্ছে শাসন চালানোর জন্যে, তার কোনোটার সঙ্গে সহযোগিতা করবো না। এই যে নন কোঅপারেশন মুভমেন্ট যেটা আমরা গান্ধীজির ক্ষেত্রে পাই, সেটার ক্ষেত্রে এই নন কোঅপারেশনটার পূর্বগ্রামী হচ্ছে গিয়ে শ্রী অরবিন্দেরই প্রদর্শিত পথ, সেটা গান্ধীজি শ্রী অরবিন্দের কাছ থেকে পেয়েছিলেন। সেটা নো কোঅপারেশন উইদাউট কন্ট্রোল, যে আমাদের যদি কন্ট্রোল না দাও, আমাদের হাতে যদি ক্ষমতা না দাও, কিছু কিছু করে যদি ক্ষমতা না ছাড়তে আরম্ভ করো, আমরা কোঅপারেট করবো না। এবং তার জন্যে একটাকে তিনি বলেছিলেন নিষ্ক্রিয় প্রতিরোধ, প্যাসিভ রেজিস্ট্যান্স, দ্বিতীয়টা হলো এই নো কোঅপারেশন উইদাউট কন্ট্রোল, তৃতীয়টা হচ্ছে বয়কট অফ ব্রিটিশ গুডস, অর্থাৎ ব্রিটিশরা যে সমস্ত জিনিসপত্র তৈরি করে আমাদের দেশে আমদানি করে, ল্যাঙ্কাশায়ার থেকে জিনিস আসছে, আমাদের ব্যবসায়ীরাও বিক্রি করেছে আমাদের ভারতবর্ষে, কিন্তু আমরা সেই সমস্ত জিনিসকে বর্জন করব। যা কিছু ব্রিটিশদের তৈরি বাইরে থেকে আমদানি হয়ে ব্রিটিশ ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে, ল্যাঙ্কাশায়ার থেকে
তৈরি হয়ে এখানে আসছে, আমরা কোনো রকম ব্রিটিশ গুডসকে কিনবো না। তার জন্যে শ্রী অরবিন্দ সবাইকে উদ্দীপ্ত করলেন এবং অনেক অর্গানাইজেশন গড়ে উঠল, যারা এই আমাদের নিজেদের দেশে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, বিভিন্ন রকম শিল্প গড়ে আমাদের ভেতরে যাতে আমরা নিজেরাই যাতে বস্ত্র তৈরি করতে পারি, খাদ্য তৈরি করতে পারি, বস্ত্র তৈরি করতে পারি, চাষবাস করতে পারি, ব্যাংক চালাতে পারি, কোর্ট চালাতে পারি, এইরকমভাবে একটা বিরাট অভ্যুত্থান হয়েছিল। যদিও সেটা সফল হয়নি, শেষ পর্যন্ত পারা যায়নি চালাতে, ব্রিটিশের সঙ্গে প্রতিযোগিতায় শেষ পর্যন্ত পারা যায়নি। পরাধীন দেশের শক্তি তখন অনেক কম, কিন্তু চেষ্টাটা যে হয়েছিল যে আমরা আমাদের ল কোর্ট চালাবো, আমাদের আর্বিট্রেশন চালাবো, আমরা আমাদের শিক্ষা দীক্ষার জন্যে জেলায় জেলায় ন্যাশনাল স্কুল হয়েছে, তারপরে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন হয়েছে, জাতীয় শিক্ষা পরিষদ হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব বস্ত্র তৈরির জন্যে আমরা বিরাট প্রচেষ্টা করেছি, এবং বিপ্লবীরা নিজেরা কাঁধে করে সেই সমস্ত বস্ত্র নিয়ে গিয়ে স্ট্রিট কর্নারে গিয়ে বিক্রি করেছে। মাঝে মাঝে তারা গিয়ে পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে গিয়ে ক্যাম্পেইন করেছে এই সমস্ত জিনিস কেনবার জন্য। সেই জিনিস অনেক মোটা, অনেক আরামদায়ক নয় মোটে, এবং তার দামও বেশি পড়ছে, কিন্তু একটা চেষ্টা তারা যে করেছিলেন যে একটা দেশীয় অর্থনীতি গড়ে তোলা যায়, যাতে দেশীয় বিচার ব্যবস্থা গড়ে তোলা যায়, যাতে দেশীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায়, যাতে জেলায় জেলায় স্কুল তৈরি করে সেসব স্কুলে যারা পড়েছেন তারা তাদের স্মৃতিকথা রেখে গেছে। এইভাবে একটা ব্যাপক প্রচেষ্টা হয়েছিল, এবং কি দেশীয় ব্যাংক পর্যন্ত তৈরি হয়েছে, এবং সেই ব্যাংক ব্যবস্থা তৈরি করার জন্যে মাঝে মাঝে শ্রী অরবিন্দর যে পার্টি, সেটা ন্যাশনালিস্ট পার্টি বা চরমপন্থী পার্টি, তারা যে মডারেট পার্টি, যেখানে সুরেন বাণিজ্য রয়েছেন, আরও আনন্দমোহন বসু রয়েছেন, আরও অনেকে রয়েছেন, তাদের সঙ্গে তারা সমঝোতাও করেছেন অনেক সময়, যাতে আমাদের এই স্বদেশি শিল্প, স্বদেশি ব্যাংক, স্বদেশি বিচার ব্যবস্থা, এই সমস্তগুলো যাতে গড়ে তুলতে পারি আমরা। এটা একটা ব্রিলিয়েন্ট এফার্ট, যদিও সেটা শেষ পর্যন্ত সফল হয়নি, কারণ সফল হওয়াটা এত প্রতিবন্ধকতা তার পাশে, মূলধনও অনেক অল্প, কতটুকু মূলধন আমাদের দেশীয় মানুষদের হাতে রয়েছে। সুতরাং এটা একটা চেষ্টা অন্তত হয়েছিল। শ্রী অরবিন্দ এইভাবে একটা সামগ্রিক প্রচেষ্টা করেছেন যে ব্রিটিশ সরকারকে এইভাবে যদি প্যারালাইজ করে দেওয়া যায় যে তারা এখানে ফাংশন করতে পারছে না, সুতরাং আর পাশাপাশি চলবে নন কোঅপারেশন, আমরা কোনোভাবে তাদের সঙ্গে কোনো ব্যাপারে সহযোগিতা করব না ইত্যাদি। এখানে কিন্তু কোনো নিতান্ত যদি খুব প্রভোকেশন আসে একমাত্র সেক্ষেত্রেই আমরা সাময়িকভাবে কোনো সশস্ত্র কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি, কিন্তু তাছাড়া কিন্তু অন্যরকমভাবে এই টেররিস্ট মুভমেন্টে যে ধরনের ব্যাপারগুলো হতো সেটাকে কিন্তু শ্রী অরবিন্দ কখনোই সেইভাবে তাতে এগিয়ে যেতে দেশবাসীকে বলেন। যদিও সেই ধারাটাও সমান সক্রিয় ছিল, সেখানেও অনেক আত্মত্যাগ হয়েছে, আত্মোৎসর্গ হয়েছে, কিন্তু তার ধারাটা সম্পূর্ণ আলাদা। এবং বারিন ঘোষের সঙ্গে তার যে এই নিয়ে যে ডিফারেন্স ছিল, কিংসপোর্টকে মারার সময় বিশেষ করে, সেসব কথা বারিন ঘোষ তার নিজের অগ্নিযুগের কাহিনীতেই বলে রেখে গেছেন। সেসব বইয়ে সমস্ত জিনিস বিবৃত হয়েছে। যে ডিফারেন্স শ্রী অরবিন্দের সঙ্গে তাদের ছিল, সেটা বারিন ঘোষ তার অগ্নিযুগের কাহিনীতে, বোমার কাহিনী, অগ্নিযুগের কাহিনী, আত্মকাহিনী ইত্যাদির মধ্যে তিনি লিখে রেখে গেছেন। এখন এই একটা পর্ব, এইটার পরের যেটাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে যে এইবার শ্রী অরবিন্দের এই ব্যাপার ছাড়া যেটা খুব বড় জিনিস একটা, সেটা হচ্ছে সাংবাদিকতা, যে জার্নালিজম, যেটা যার মাধ্যমে তিনি দেশের সর্বস্তরের মানুষকে বোঝাবেন যে আমাদের কি দরকার, আমাদের কি করতে হবে, এবং সচেতন করা, এবং কোথায় ব্রিটিশ সরকারের ভুল, কোথায় তারা অন্যায় করছে, কোথায় তাদের কোন স্টেপ আমাদের কি ধরনের ফলাফল এনে দিতে পারে, বিপজ্জনক রাস্তায় নিয়ে যেতে পারে, এবং একটা দেশের নিয়তি যে নির্দিষ্ট হতে পারে না কখনো যদি না আমরা নিজেদের হাতে সব ক্ষমতা ফিরে পাই। এই ডিটেইল যে বিস্তারিত যে আলোচনা, একটা দেশ অন্য দেশের লোক এসে শাসন ব্যবস্থায় এসে আমাদের উপর রয়েছে, তার ফলাফল কি হচ্ছে, কিভাবে আমরা পিছিয়ে যাচ্ছি, প্রত্যেকটা স্টেপে কি ধরনের প্রতিক্রিয়া এবং কি তার বিষময় পরিণতি, এই সমস্তকে বোঝানোর জন্যে, দেশকে সচেতন করার জন্যে যে জার্নালিজম, সেই জার্নালিজমের বলা যেতে পারে কতগুলো ধারা আছে। ইংরেজিতেও করেছেন, বাংলাতেও করেছেন। বিপিন পাল এই ব্যাপারে অগ্রগামী ভূমিকা নিয়েছিলেন, কিন্তু তার যে বন্দে মাতরম যে বিখ্যাত পত্রিকা তিনি তখনকার দিনে চালু করেন কিছুদিন বাদে, এবং শ্রী অরবিন্দকেও তিনি ডেকে নেন। কিছুদিন বাদে তিনি ছেড়ে চলে যান, বন্দে মাতরম ছেড়ে, শ্রী অরবিন্দ এবং আরও কয়েকজন লেখকের হাতে দায়িত্ব দিয়ে। শ্রী অরবিন্দই এখানে কোথাও কারো নাম থাকতো না, শ্রী অরবিন্দই পরিচালনা করতেন এবং লিখতেন।
এবং সেখানে যে সমস্ত লেখা হতো সেই লেখা দেশবাসীকে এমনভাবে প্রজ্বলিত করেছে, উদ্দীপিত করেছে যে সেটা একটা ইতিহাস। এটার বিষয়ে দুটো কথা বলতে পারি, যে সেটা জার্নালিজমের একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত হয়ে আজকের দিনে থাকতে পারে। এমনভাবে লেখা হচ্ছে যে সরাসরি ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে কোনো ট্রিজন, কোনো বিদ্রোহ, রাজদ্রোহের অভিযোগ আনতে পারবে না। এত কৌশলে, এত ডিপ্লোম্যাটিক্যালি সেটা লেখা, এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে এমন একটা উদ্দীপক ভাষা, তার মধ্যে ইতিহাস, দর্শন, তথ্য, এই সমস্ত কিছুর একটা বিস্ময়কর সমাবেশ। যার জন্য র্যাডক্লিফ সাহেব, যিনি তখন স্টেটসম্যান পত্রিকার এডিটর, তিনি অবশ্য আমাদের স্বদেশীর ব্যাপারে র্যাডক্লিফ সাহেব, এই প্রসঙ্গে র্যাডক্লিফ সাহেব মনে রাখতে হবে তিনি স্টেটসম্যান পত্রিকার সম্পাদক, তখনকার দিনে ব্রিলিয়েন্ট এডিটর। নিবেদিতার লেখার মধ্যে র্যাডক্লিফ সাহেবের রেফারেন্স আছে, নিজের বন্ধু ছিলেন। র্যাডক্লিফ সাহেব যদিও স্টেটসম্যান পত্রিকা তখনকার দিনে বিখ্যাত সম্পাদক, কিন্তু তিনি স্বদেশীর প্রতি, ভারতবর্ষের প্রতি তার খুব সহানুভূতি ছিল, এবং সেই কারণেই শেষ পর্যন্ত স্টেটসম্যান পত্রিকা তাকে ছাড়তে হয়। কিন্তু যখন তিনি রয়েছেন স্টেটসম্যান পত্রিকা, তিনি যখন শ্রী অরবিন্দের ওই জার্নালিজম লক্ষ্য করছেন, শ্রী অরবিন্দের লেখা পড়ছেন বন্দে মাতরমে, এবং তার যে ভাষা, ভাবনার যে দীপ্তি, যুক্তির যে পরম্পরা এবং তথ্যের যে সমাহার, এই সমস্ত লক্ষ্য করে তিনি লিখছেন যে these writings in the Bande Mataram were marked by a brilliance and pungency not hitherto attained in the Indian press. অর্থাৎ এই পর্যন্ত ভারতীয় সংবাদপত্রে যা সমস্ত লেখা হয়েছে তাতে কোথাও এই লেখার, শ্রী অরবিন্দের লেখার যে দীপ্তি এবং তার যে তীব্রতা, তার যে জ্বালা, আমরা এই পর্যন্ত সাংবাদিকতায় পাইনি। শ্রী অরবিন্দের এই জার্নালিজমের মধ্যে যা আমরা এতদিন পরে পেলাম, marked by a brilliance and pungency not hitherto attained in the Indian press. এবং সেই সঙ্গে সঙ্গে র্যাডক্লিফ যখন পরে ছেড়ে যাচ্ছেন, ইংল্যান্ডে চলে যাচ্ছেন, নিবেদিতার সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল। নিবেদিতার সঙ্গে র্যাডক্লিফের যে কথাবার্তা হচ্ছে, শ্রী অরবিন্দকে নিয়ে কথাবার্তা হচ্ছে, প্রসঙ্গত বলা ভালো, নিবেদিতা র্যাডক্লিফের সঙ্গে যখন দেখা করছেন তখন তিনি বলছেন যে এই যে পলিটিক্যাল যে জার্নালিজম, এটা শুধু একটা পলিটিক্যাল জার্নালিজম নয়, এটা একটা ক্রিয়েটিভ লিটারেচার, ইট ইজ এ ক্লাসিক অফ অল টাইমস, এবং এটাকে কিভাবে বই আকারে, গ্রন্থ আকারে, পুস্তক আকারে পাবলিশ করা যায় সেই কথা তিনি র্যাডক্লিফের সঙ্গে আলোচনা করছেন। এবং নিবেদিতার একটি বিখ্যাত কথা যে একমাত্র শ্রী অরবিন্দ ঘোষই হচ্ছেন সেই ব্যক্তি, তার সামনে আরও অনেকে ছিলেন। মনে রাখতে হবে যে গোখেল তার খুব কাছের বন্ধু, অনেকেই সঙ্গেই নিবেদিতার বন্ধুত্ব। নিবেদিতা একবার বিরল ব্যক্তিত্ব, যার সঙ্গে চরমপন্থী এবং সংস্কারপন্থী যারা, মডারেট এবং এক্সট্রিমিস্ট, উভয় পক্ষের সঙ্গেই তার বন্ধুত্ব। তিনি এমন একটি বিরল ব্যক্তিত্ব, সবাইকে নিয়ে তিনি চলতে পারেন। শ্রী অরবিন্দের মতন আপোষহীন, ওই রকম একটা যেখানে তার সঙ্গে মিল ছিল তার সঙ্গে তিনি সম্পর্ক রাখেন, ব্যাপারটা নয়। নিবেদিতা সকলকে ধারণ করতে পারে, এরকম বিরল ব্যক্তিত্ব। সেই নিবেদিতা তিনি শ্রী অরবিন্দের এই লেখা সম্বন্ধে বলছেন যে এই লেখাগুলি হচ্ছেন গিয়ে এমন একটি লেখা যার মধ্যে আমরা দেখতে পাই যে পলিটিক্যাল যে আমাদের যে ভাবনা, যে আইডিয়াস এবং আইডিয়াল, তাকে ভারতবর্ষের যে পলিটিক্যাল যে আইডিয়াস, সেটাকে তিনি সৃষ্টিশীল চরিত্রে পরিণত করতে পেরেছেন। হি হ্যাজ বিন এবল টু ট্রান্সফর্ম ইট ইন্টু ক্রিয়েটিভ লিটারেচার, ইন্টু ক্রিয়েটিভ মুভমেন্ট সেই সময়, অ্যাট দ্যাট টাইম। এটা নিবেদিতার দেওয়া কমপ্লিমেন্ট। সুতরাং এ পর্যন্ত যে আন্দোলনটা ছিল, এ পর্যন্ত যে ব্রিটিশের সম্বন্ধে যে ভাবনা, যে আন্দোলন, যা কিছু পদ্ধতি, প্রণালী, দর্শন, সেটা কথায় ছিল, ভাষায় ছিল, জনমানুষের হৃদয়কে তা জয় করতে পারেনি, সেখানে গিয়ে পৌঁছতে পারেনি, রিচ করতে পারেনি, এবং সেটা তার ফলে সৃষ্টিশীল হয়ে জনমানুষকে যে উদ্বুদ্ধ করা, উদ্দীপিত করা, সেটা করতে পারেনি। এইটা নিবেদিতা বলছেন তার নিজস্ব রচনায়। যারা পড়বেন নিবেদিতার রচনা, তারা নিবেদিতার এই উদার স্বীকারোক্তি তারা দেখতে পাবে। তা এখন আমরা যেখানটায় আসছি, যে এইটা গেল এই জার্নালিজমটা একটা বিষয় হিসেবে মনে রাখার ব্যাপার, শ্রী অরবিন্দের একটা চিরন্তন অবদান হিসেবে। এবং সেই সঙ্গে আমরা স্মরণ করতে হবে আজকের দিনে শুধু শ্রী অরবিন্দকেই না, শ্রী অরবিন্দের সঙ্গে যারা ছিলেন, যে সমস্ত আমাদের সাংবাদিকরা ছিলেন যারা তার সঙ্গে একই সঙ্গে লিখতেন, আমরা তাদেরকেও স্মরণ করব। হেমেন্দ্র প্রসাদ ঘোষ, কিংবা আমাদের যিনি আরেকজন ছিলেন, তার লেখা, আমি তার নামটা মনে করতে পারছি না, তার লেখা দেখে অনেকেই শ্রী অরবিন্দের তার লেখা থেকে শ্রী অরবিন্দের লেখা বলে ভুল হতো বহু সময়। অনেকেই মনে করতেন যে এটা বোধহয় শ্রী অরবিন্দেরই লেখা, এত
এরকম তিনজন চারজন ছিলেন, এরকম তিনজন শ্যামসুন্দর, শ্যামসুন্দর ঘোষ, শ্যামসুন্দর ঘোষ, তিনি সার্ভেন্ট পত্রিকার এডিটর ছিলেন। তার কতগুলি বিখ্যাত বই আছে যেগুলি আজকে দুষ্প্রাপ্য হয়ে গেছে। তা এরা এরা যে ধরনের লেখা লিখতেন, হেমেন্দ্র প্রসাদ ঘোষ, শ্যামসুন্দর ঘোষ এবং আরও যারা ছিলেন, তারা, সেটাও একটা বড় ব্যাপার, আমাদের আর কি ভুলে গেলে চলবে না যে তাদেরও যে অবদান রয়ে গেছে। বইগুলো দুষ্প্রাপ্য হয়ে গেছে, কিন্তু সেগুলো যদি নতুন করে আনা যায় মানুষের সামনে, দেখা যাবে কত পরিশ্রম, কত আত্মোৎসর্গ তারা করেছেন এবং কী ধরনের ভাবনার দীপ্তি এবং স্বকীয়তা তাদের মধ্যে প্রকাশ পেয়েছিল দেশের মানুষকে উদ্দীপ্ত করার জন্যে, অবহিত করার জন্যে, সচেতন করার জন্যে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রী অরবিন্দ, আমরা জানি মানিকতলা বোমার মামলায় শ্রী অরবিন্দ রুদ্ধ হচ্ছেন কারা অন্তরালে। সন্ত্রাসবাদীদের কাজকর্মের ফলেই কিন্তু শ্রী অরবিন্দ, যেহেতু তাদের সঙ্গে শ্রী অরবিন্দের অন্তরঙ্গতা, এবং এখানে কাজ করেছে এই সন্ত্রাসবাদীদের সঙ্গে শ্রী অরবিন্দের সম্পর্কটা কাজ করেছে যুগান্তর পত্রিকার মাধ্যমে। যুগান্তর পত্রিকায় মূলত এই বিপ্লবী সংঘ যাদেরকে বলে, সন্ত্রাসবাদীরাও তার মধ্যে অনেকে আছেন, বিপ্লবীরা অনেকে আছেন, এবং সেই যুগান্তর পত্রিকা বারীন্দ্র কুমার ঘোষের মূলত মাথার থেকে বেরিয়েছিল এবং তার সঙ্গে যারা ছিলেন সক্রিয় বিপ্লবী তাদের। এই যুগান্তরে শ্রী অরবিন্দও কিছু লেখা লিখেছেন এবং যুগান্তর একটা বিরাট ভূমিকা পালন করেছে। তার সবটাই সন্ত্রাসবাদী রাজনীতি না, দেশের অর্থনীতির সম্বন্ধে, গ্রামগঞ্জের অর্থনীতির সম্বন্ধে, ব্রিটিশরা গ্রামগঞ্জের অর্থনীতিকে কিভাবে নষ্ট করে দিয়েছে, আমাদের হ্যান্ডিক্রাফটস ইন্ডাস্ট্রি, কুটির শিল্প, হস্তশিল্পকে কিভাবে শেষ করে দিয়েছে, আমাদের তাঁত শিল্পকে কিভাবে নষ্ট করে দিয়েছে, ব্রিটিশ গুডস এসে এখানে অর্থনীতিকে কিভাবে পঙ্গু করে দিয়েছে। এবং আগে তারা বলছেন যে মোগল আমলে আমরা অনেক ভালো ছিলাম, সেখানকার সম্রাটরা আমাদের দেশের অর্থনীতিকে নষ্ট করেনি, আমাদের সঙ্গে তাদের সমঝোতা করে চলতে হয়েছে ঠিক, কিন্তু তারা আমাদের দেশের অর্থনীতিকে কিন্তু নষ্ট করে দেয়নি। অর্থনীতি কিন্তু তখন বেঁচে ছিল, সেটা একটা বড় ব্যাপার। পরবর্তীকালে অর্থনীতি দুর্বল হয়েছে, ঔরঙ্গজেবের সময় হয়েছে বা আরও অন্যান্য অনেকের সময় হয়েছে। সামগ্রিকভাবে মোগল ব্যবস্থায় মানুষ কিন্তু এত অসন্তুষ্ট, এত অতৃপ্ত, এত বিক্ষুব্ধ, এত বিরক্ত ছিল না, যেটা ব্রিটিশ আমলে তারা হয়েছে। তা বিশেষ করে সামাজিক এবং অর্থনীতির দিক থেকে। সামাজিক দিক থেকে এই যে একটা রেশিয়াল সুপিরিয়রিটি, অর্থনৈতিক দিক থেকে যা আমাদের দেশে যেখান থেকে জিনিস আসছে সেই অর্থনীতিকে, ব্রিটিশ অর্থনীতিকে চাঙ্গা করবার জন্যে আমাদের অর্থনীতিকে পঙ্গু করা, সেখানকার জিনিস এখানে বিক্রি করে দেশীয় মার্কেটকে, দেশীয় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে সমস্ত নষ্ট করে দেওয়া, যেমন আগে বলছিলাম। তা সুতরাং এই কিন্তু মোগলরা কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশের মানুষের সঙ্গে তাদের মেলামেশা হয়েছে, তাদের ইন্টারাকশন হয়েছে, হিন্দু মুসলমান সম্প্রীতি তৈরি হয়েছে। স্বয়ং আকবর বিরাট আদর্শ স্থাপন করে গেছেন, তিনি এখানকার মানুষদের সঙ্গে তাদের বিয়ে থা পর্যন্ত হয়েছে। সেনাবাহিনীতে হিন্দুরা তারা পর্যন্ত ইন্ডাক্টেড হয়েছে। মান সিংয়ের কথা বলতে পারি, যদিও রানা প্রতাপের সঙ্গে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু সেটা একটা পর্যায়ে। কিন্তু সামগ্রিকভাবে কিন্তু দেখা যাবে যে অনেক রকম দেওয়া নেওয়া হিন্দুদের সঙ্গে মুসলমানদের হয়েছে। প্রচুর সুন্দর দৃষ্টান্ত আকবর রেখে গেছেন। দিন ইলাহির কথা আমরা প্রত্যেকেই জানি, আবুল ফজলের কথা জানি, আকবরের সময় বহু দৃষ্টান্ত এবং অন্যান্য সম্রাটদের মধ্যেও আমরা সেসব জানি। কিন্তু এইটা হচ্ছে একটা বড় ব্যাপার। এটা শ্রী অরবিন্দ ইতিহাস বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন যে এরকম একটা ব্যাপার কিন্তু হচ্ছে এবং হয়েছে। এবং এই যে সাম্প্রদায়িক যে একটা সম্প্রীতি, সাম্প্রদায়িক যে একটা সম্পর্ক, সেটার কথা শ্রী অরবিন্দ বরাবর তিনি খুব সুন্দরভাবে বারবার জোর দিয়ে বলেছেন যে আমাদেরকে এবার তিনি যে নীতিগুলোকে ফলো করছেন সেখানে একটা খুব বড় জিনিস আমরা দেখতে পাই। তিনি দেখছেন যে ভারতবর্ষের কোনো কোনো সম্প্রদায় খুব পিছিয়ে আছে, ঐতিহাসিক কারণে পিছিয়ে আছে, কিন্তু ভারতবর্ষের ন্যাশনাল কংগ্রেস সবসময় কিন্তু যখন তারা জাতীয় জাগরণের ডাক দিচ্ছে, জাতীয় অভ্যুত্থানের ডাক দিচ্ছে, কি মুভমেন্টের কথা বলছে, সবসময় সেসব কমিউনিটিকে তারা কিন্তু সামিল করতে পারেনি। এটা শ্রী অরবিন্দ ক্রমশ উপলব্ধি করে, তিনি তো ছিলেন মাত্র কবছরার, 1900 বলা যেতে পারে 2 থেকে যদি আমরা ধরি 1910 পর্যন্ত, তারও পরে একটু পরে তিনি তো 1906 এলেন কলকাতা। সুতরাং এই 8 বছরের যে ইতিহাস, সেটার কত বছর বয়স, তার মধ্যে কত কাজ তিনি করবেন। কিন্তু তার মধ্যেও তার লেখাগুলোর মধ্যে আমরা দেখছি সব সম্প্রদায়কে নিয়ে চলা। দরকার হলে বলছেন আমাদের গ্রামেগঞ্জে যেতে হবে, বিভিন্ন মানুষ যেখানে পিছিয়ে পড়ে আছে, যেসব সম্প্রদায়কে আমরা দূরে সরিয়ে রেখেছি, যাদের সঙ্গে আমাদের মিলন হয়নি, ঠিক মতো সম্পর্ক তৈরি হয়নি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। এই যদি আমরা না করতে পারি তাহলে স্বদেশী নামে যে খেলা আমরা খেলছি সে খেলা বন্ধ করে দেওয়াই ভালো। এত বড় কড়া কথা তিনি বলেছেন। সুতরাং
সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলার যে একটা উদার আহ্বান, সেটা ওই 1910-এর মধ্যেই শ্রী অরবিন্দ তার বিভিন্ন লেখার মধ্যে অদ্ভুত সুন্দরভাবে তিনি বলেছেন। এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করো, এই একটা বড় কথা তিনি বলছেন। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করো, গ্রামই হচ্ছে ভারতবর্ষের অবলম্বন। সেইখানেই মানুষকে যদি শিক্ষিত না করা যায়, তাদেরকে যদি স্বাস্থ্যসম্মত উপায় যদি তাদেরকে যদি চাঙ্গা না করা যায়, শিক্ষার আলো যদি সেখানে প্রবেশ না করে, তাহলে ভারতবর্ষকে তৈরি করা যাবে না। ভারতবর্ষের আসল শক্তি ওই যে সর্বহারার কথা বললেন, ওই যে স্লিপিং মাসেস বললেন, তাদের জাগরণের মাধ্যমে। এবং সেখানে সেই মানুষের মধ্যে শুধু হিন্দু নেই, সেই মানুষের মধ্যে সর্বসম্প্রদায়ের মানুষ আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, যারা আছে সমস্ত মানুষ আছে। এইটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, এইবার আমরা আসছি তার স্বদেশীকে অতিক্রম করে এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্য তিনি যেভাবে ভেবেছেন, যে কাজ করে গেছেন, সেটাকে অতিক্রম করে তার যে সমস্ত মানবতার জন্য যে চিন্তা, ভারতবর্ষ তো আছেই, সেইটার কিছু কিছু প্রসঙ্গ নিয়ে, যে স্বাধীন ভারতবর্ষের চেহারাটা কেমন হবে, সেখানে কি ধরনের নীতি ফলো করতে হবে যদি সেই দেশকে বড় হতে হয়, সেইটা নিয়ে তার কিছু চিন্তাভাবনা, খুব সদর্থক কিছু চিন্তাভাবনা ছিল। এটা খুব বিস্তারিত ব্যাপার, বেশি কথা বলার আমাদের সময় নেই, অল্প দু একটি কথা বলবো। তাহলে যেগুলোকে তিনি বিশেষভাবে জোর দিয়েছেন, তার মধ্যে সেটা হচ্ছে এই যে প্রথম তিনি যেটা বলেছেন, দুটো জিনিস, একটা হচ্ছে অধ্যাত্মের দিক, আর একটা হচ্ছে যথার্থ শিক্ষার দিক, আর আরেকটা হচ্ছে যে একটা যুক্তরাষ্ট্রীয় ভাবনা। যুক্তরাষ্ট্রীয় ভাবনাটা হচ্ছে কি, যা আমরা যেটা আমাদের কনস্টিটিউশনে আছে, কিন্তু শ্রী অরবিন্দ বলেছেন সেটাকে আমরা অ্যাকচুয়ালি ফলো করিনি। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ভাবনা, মানে হচ্ছে বলছেন যে সেটা তিনি তার বিখ্যাত বই ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচারে অতি চমৎকার ব্যাখ্যা করেছেন। ইন্ডিয়ান পলিটি এই অধ্যায়, স্পিরিট অ্যান্ড ফর্ম অফ ইন্ডিয়ান পলিটি। প্রসঙ্গত বলি, আমাদের বিশ্ববিখ্যাত আমাদের অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার একটি বইয়ে শ্রী অরবিন্দের এই ইন্ডিয়ান পলিটি থেকে উদ্ধৃত করেছেন ফুটনোটে, অত্যন্ত অ্যাপ্রিসিয়েটিভ একটি নোট দিয়েছেন। সেটা বিশেষভাবে লক্ষ্য করার মতো, যদিও অধ্যাপক সেন তিনি তথাকথিত ধর্ম এই জাতীয় কোনো কিছুকে মোটেই গ্রহণ করেন না। এটাকে লক্ষ্য করার মতো ব্যাপার। এখন প্রথম যেটা বলতে হবে, এটার সঙ্গে একটার সঙ্গে আরেকটা জড়িত হয়ে আছে, যে শ্রী অরবিন্দ ওই ধর্মকর্ম বলতে যা বোঝায়, তথাকথিত রিলিজিয়ান বলতে যা বোঝায়, রিচুয়ালিস্টিক ক্রেডাল ডগমা বলতে যা বোঝায়, ধর্মীয় আচার অনুষ্ঠান, কোনো মতবাদ, কোনো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, এই সমস্ত কোনো কিছুকেই তিনিও কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্ট করেননি। তার পুরো দর্শনটাই সম্পূর্ণভাবে অন্যরকমভাবে প্রকাশ পেয়েছে। একটাই কথা তিনি বলতে চান, একটা সুন্দরভাবে তিনি বলেছেন যে মানুষ এ পর্যন্ত যা হয়েছে তার মধ্যে আমরা তিনটি জিনিস দেখতে পাই। একটা হচ্ছে তার ইগোইজম, আরেকটা হচ্ছে তার অ্যানিম্যালিটি, আরেকটা হচ্ছে তার র্যাশনালিটি। বলেন এই তিনটে জিনিস আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে, আজকে এটাকে আউটগ্রো করতে হবে, এটাকে অতিক্রম করে যাওয়ার সময় এসে গেছে, না হলে মানুষ কিন্তু আর এগোতে পারছে না। সুতরাং তাকে এই স্টেজগুলোকে যদি না মানুষ আউটগ্রো করতে পারে, তার অ্যানিম্যালিটিকে, তার ইগোয়েস্টিক নেচারকে এবং তার র্যাশনালিটিকে পর্যন্ত, তিনি বলেছেন বেশ সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন। যে যেমন বললেন রিজন সম্বন্ধে বলতে গিয়ে, রিজন ওয়াজ দ্য হেল্পার, রিজন ইজ দ্য বার। রিজন একটা সময় পর্যন্ত মানুষকে হেল্প করে, কিন্তু তারপরে আর রিজন দিয়ে চলে না। রিজনকে ক্যান্সেল করে নয়, রিজনকে অতিক্রম করে হায়ার কোনো ফ্যাকাল্টি, উচ্চতর কোনো শক্তি এবার প্রয়োজন। যদি জীবনের যে জটিল সমস্যা তাকে যদি আমাদের বুঝতে হয়, তার মোকাবিলা যদি করতে হয়, এবং মানুষের অস্তিত্বের মতন একটা রহস্যময় প্রক্রিয়া, তাকে যদি মুখোমুখি হয়ে যদি আমাদের পথ তৈরি করে নিতে হয়, তাহলে রিজন দিয়েই শুধু হবে না, রিজন থেকেও উচ্চতর কোনো শক্তি চায়। ঠিক তেমনি বললেন ইগো ওয়াজ দ্য হেল্পার, ইগো ইজ দ্য বার। এত সুন্দর কথা যে অহং একটা সময় মানুষের বিবর্তনে হেল্প করেছে। মানুষ যখন একটা মানুষের সত্তাটা বা চেতনাটা যখন একটা অ্যামরফাস মাস, যখন তার মধ্যে কোনো কিছু সুগঠিত নয়, আগে তো নিজেকে একটা সুগঠিত ব্যক্তিত্ব হতে হবে, একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি, একটা নিজস্ব চলার ধারা, এগুলো যদি তৈরি হয়, তারপরে সেইখান থেকে সে ভাবতে হবে। এইটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ ব্যক্তি তৈরি হচ্ছে না। ব্যক্তিত্ব বলে একটা জিনিসকে গঠিত হওয়ার জন্যে অহংয়ের দরকার, কিন্তু তারপরে এটা যখন গঠিত হচ্ছে, একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব চলার ধারা, স্বভাব স্বধর্ম যখন তৈরি হলো, তখনই একটা সংঘাত, একটা দ্বন্দ্বের প্রশ্ন এসে যায় ব্যক্তির সঙ্গে ব্যক্তি।
সেটা নিরসন এবার কাম্য। তাই শুধু অহংয়ে আটকে থাকলে চলবে না, অহংয়ের থেকে উচ্চতর কোনো সত্তা, যেটাকে সাম সর্ট অফ এ ইউনিভার্সাল মুভমেন্ট যদি না ব্যক্তির মধ্যে আসে, তাহলে সেটা ইগোকে অতিক্রম করে, ইগোকে ক্যান্সেল করে নয়, ইগোকে অতিক্রম করে একটা ইউনিভার্সাল মুভমেন্ট ব্যক্তির মধ্যে, একটা বিশ্বজনীনতা যদি না ফ্লাওয়ার করে, যদি না ফুটে ওঠে, তাহলেও আবার তার চলার পথ রুদ্ধ হয়ে যায়। সেজন্য আমাদের সমস্ত ব্যাপারটাকে তিনি দেখছেন, যেটা আগে এইভাবে আমরা পাইনি, সেটা হচ্ছে একটা ইভলিউশনারি ভিউ, যে মানুষ ম্যান ইজ এ ইভলভিং বিং, সে একটা বিবর্তনশীল একটা সত্তা। সে ধীরে 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 ইতিহাসের বিভিন্ন মাইলস্টোন অতিক্রম করে, এক একটি পর্যায় অতিক্রম করে সে ধীরে ধীরে এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে, তার অনেক কিছু হয়ে ওঠার আছে। এই যে তিনি বিশ্বে, যে জার্মানির যে বিখ্যাত দার্শনিক, যে নিটশের একটা সুন্দর কথা আছে যে ম্যান ইজ টু বি সারপাসড, ম্যান ইজ এ ট্রানজিশনাল বিং, সেরকম এই শব্দটা উচ্চারণ করে, যে ম্যান বলতে যা বুঝি, মানে ম্যান বলতে এখন যা বুঝছি, সামগ্রিকভাবে ম্যান বলতে কি বুঝি সেটা একটা বিবর্তনশীল প্রসরমান ধারণা। কিন্তু এখন ম্যান বলতে যা বুঝছি সেটাই শেষ কথা না, মানুষের নিজেকে অতিক্রম করে তার যা হয়ে ওঠার আছে ভবিষ্যতের পথে, সেইটা হচ্ছে গিয়ে একটা খুব গতিময় একটা অস্তিত্বের, নিত্য সঞ্চরমান একটা অস্তিত্বের পথ। সেই যে ফেয়ারি টেল অফ বিকামিং, হয়ে ওঠার যে বিকামিং, অরবিন্দ বলেছেন যে ফেয়ারি টেল অফ বিকামিং, সেটার জন্য অনেক বিস্ময় মানুষের সামনে অপেক্ষা করে আছে। মানুষ এখনো নিজেকে জানে না, সে যদি নিজেকে এক্সিড করে সে কোথায় পৌঁছবে, কিন্তু এক্সিড তাকে করতেই হবে, নাহলে ওই তিনটে জিনিসের মধ্যে আবদ্ধ হয়ে ঘুরপাক খেয়ে, যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে লিখেছিলেন যে চিত্ত, ডিয়ার চিত্ত, আমি কেন এসেছি এখানে, কারণ একটা পথ আবিষ্কার করতে এসেছি মানুষের জন্য। সবাই ভেবেছিল তিনি বুঝি চলে গেলেন, তিনি বুঝি পলাতক, কিন্তু না, ওখানে বলছেন যে ওখানে মাই রিবিলিয়ন ওয়াজ এগেইনস্ট দ্য ব্রিটিশ এম্পায়ার, আমার বিদ্রোহটা ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, এখন মাই রিবিলিয়ন ইজ এগেইনস্ট দ্য হোল ইউনিভার্সাল নেচার। কেমন আমাদের যে প্রকৃতি, আমাদের যে স্বভাব, সেই স্বভাব একটা জায়গায় এসে আটকে গেছে, তাকে আরও বেড়ে উঠতে হবে, আরও গ্রো করতে হবে, যাতে করে আমরা আমাদের যা সত্যিকার যা করার, সত্যিকার যা হওয়ার, তা হয়ে উঠতে পারি, এবং দ্যাট ইজ স্টিল ইন প্রসেস। এইটা ভুললে কখনো এইরকম একটা ডায়নামিক ভিউ অফ বিকামিং, এইটা শ্রী অরবিন্দের একটা মস্ত বড় অবদান মানুষের কাছে। তারপরে হচ্ছে কি, কোনো মানুষই কোনো সময়ই সে নিজের দিকে তাকিয়ে হতাশ হতে পারে না, যে সে কোনো সময় মনে করবে না সে যে আমি আই হ্যাভ গট স্টাক অ্যাট এ সার্টেন পয়েন্ট, আমার আর কিছু করার নেই, আই হ্যাভ রিচড এ ডেড এন্ড। তার সামনে সবসময় একটা দের ইজ অলওয়েজ এ ফ্লেম অফ হোপ, যে না, এইটা এখন পর্যন্ত, কিন্তু এটাকে অতিক্রম করে আমার আরও কিছু করবার দরকার আছে। তার জন্য একটা নিয়ত, একটা এভার ফ্লোয়িং অ্যাসপিরেশন ফ্রম দ্য ডেপথস অফ হিজ বিং, একটা বিরাট আস্পৃহতা হৃদয়ের অস্তিত্বের সত্তার অন্তঃস্থল থেকে উত্থিত হবে, যে তার আগামী দিনে সে আজকের অবস্থাকে অতিক্রম করে নতুন এই পথে যাত্রা শুরু করবে। এই একটা মস্ত বড় ভিশন, এই যে ইভলিউশনারি ভিশন শ্রী অরবিন্দের একটা মস্ত বড় দান। এবং সেটা কোথা থেকে ড্রিভেন হবে না, শ্রী অরবিন্দ বলছে মানুষের ভেতরে মানুষ নিজেকে নিজে সম্মান করবে, মানুষ যখন একটু যদি সচেতন হয়, একটু সচেতন হওয়াটা দরকার, তাহলে সে বুঝবে সে শুধু ওই তার শরীর মন প্রাণের বাঁধানো একটা অস্তিত্ব নয়, শরীর মন প্রাণ একটা বাহন, সেগুলো সাহায্যকারী বলা যেতে পারে যন্ত্র, কিন্তু তাকে চালায় যে মানুষের ভেতরে, তার সেন্ট্রাল যে বিং, সেটা কিন্তু একটা সচেতন সজীব অস্তিত্ব, প্রত্যেক মানুষের ভেতরে তা কাজ করে চলে, তাকে এগিয়ে নিয়ে যায়। এইটা যদি আমরা মানুষকে তার এই সেন্ট্রাল বিংয়ের টার্মসে যদি না দেখি, তাকে শুধু যদি শরীর মন প্রাণের কাঠামোই যদি বন্দি করে ফেলি, তাহলে মানুষকে আমরা সত্যিকার অর্থে সঠিকভাবে আবিষ্কার করতে পারবো না। একটা মস্ত বড় ব্যাপার। রবীন্দ্রনাথের এই যে শেষ কথা, যে গল্পে শেষকালে গিয়ে সেই অধ্যাপক কেমব্রিজ ইউনিভার্সিটি, এক সময় ফিজিক্সের পড়ে আসা, পাঠ নিয়ে আসা অধ্যাপক অচিরাকে বলছেন, একটা ভালো সুন্দর কথা বলছেন, আমাদের সবটা এসে মিলে যায়, যে হ্যাঁ, আমি তাই তো বলি, অনেক তপস্যা আছে ভবিষ্যতের গর্ভে। আজকে যে মানুষ হয়েছে, প্রথম যে মানুষ এসেছিল সে ছিল বর্বর মানুষ, তার মধ্যে ছিল সেই পাশবিকতা, তার মধ্যে ছিল সেই অ্যানিম্যালিটি, সে ছিল বর্বর। অনেক তপস্যার ফলে সে হয়েছে মানুষ, আরো অনেক তপস্যা আছে ভবিষ্যতের গর্ভে, যার ফলে সে হবে দেবতা। এই একটা অপূর্ব ভিশন রবীন্দ্রনাথ তার ওই শেষ কথা গল্পে দিলেন। এই উদ্দীপনা, এই প্রেরণা রবীন্দ্রনাথ পেলেন কোথায়? খুব সহজেই বোঝা যায় যে গ্রেট মেন, তাদের মধ্যে দে মিট অ্যান্ড মিঙ্গল ইন 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 একটা
এর মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা আসা যাওয়া চলে, কেমন একটা থট কারেন্সের একটা ইন্টারচেঞ্জ হয়। সুতরাং বোঝা যায় যে শ্রী অরবিন্দ গেছিলেন প্রথম যুগে শ্রী অরবিন্দের কাছে, পণ্ডিচেরিতে গিয়ে দেখা করেছিলেন, তখন এই কথাই শ্রী অরবিন্দের কাছ থেকে যখন তিনি পেয়ে এসেছিলেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন সেই তার অবিস্মরণীয় প্রবন্ধ শ্রী অরবিন্দ সম্বন্ধে, যে অরবিন্দ ঘোষকে দেখলাম, দেখে বুঝলাম তার মধ্যে আত্মার যে অস্তিত্ব তা এত জীবন্ত হয়ে উঠেছে। হ্যাঁ, আমি তাকে বলে এলাম যে আপনার মধ্যে সেই বাণীকে প্রত্যক্ষ করেছি, বৈদিক ঋষির কণ্ঠে যা একদিন উচ্চারিত হয়েছিল, শ্রেণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, যে মানুষ একদিন অমৃতের সন্তান, সে অমৃত হয়ে উঠবে, সে অমৃতের পথে যাত্রা করবে, এই যাত্রা তার করবে না। সেইটা শ্রী অরবিন্দ বললেন অন্যভাবে, ভারী সুন্দর করে, তার হিউম্যান সাইকেল বলে বিখ্যাত বইতে। অলওয়েজ ম্যান ইজ এ ট্রাভেলার অফ দ্য সাইকেলস, অলওয়েজ ম্যান ইজ এ ট্রাভেলার অফ দ্য সাইকেলস, হিজ রোড ইজ ফরওয়ার্ড। শেষ করি শ্রী অরবিন্দের এই শিক্ষা নিয়ে দু একটা কথায়, এটা বিরাট বিষয়। তিনি সেই সময় লিখেছিলেন ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন, পরে সেটা ডেভেলপ করলেন পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশন যেদিন গড়ে উঠল সেই দিন। সেটার কথা স্বতন্ত্র সেই বিস্তারিত অধ্যায়, স্বয়ং মা সেটাকে ডেভেলপ করেছেন, অনেক বিস্তারিত করেছেন শ্রী অরবিন্দের এই ভাবনাকে, মূল কেন্দ্রীয় ভাবনা। শ্রী অরবিন্দের সেই যে সিরিজ অফ ব্রিলিয়েন্ট এসেস ইন ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন, সকলকে পড়তে অনুরোধ করি, কিন্তু তার মধ্যে আজকে যাওয়ার সময় নেই। শুধু একটি কথা বলি, যখন তার সঙ্গে তার ভক্তদের সঙ্গে শ্রী অরবিন্দের কথাবার্তা হচ্ছে, আলাপচারিতা চলছে, তখন কোনো একজন শিষ্য তাকে বলছেন যে অমুক জায়গায় আমাদের ভারতবর্ষের একটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে দরিদ্র নারায়ণের সেবা। হাজার হাজার লোককে বিনা পয়সায় তাদেরকে খাওয়ানো হয়, হ্যাঁ, তাদের সেবা করা হয়, এই মতন ভালো জিনিস পৃথিবীতে আর কী আছে? শ্রী অরবিন্দ তখন প্রতিবাদ করে বললেন যে ওতে কোনো কাজ হয় না। একদিন দরিদ্র মানুষের সেবা করে, হ্যাঁ, পরনির্ভর করে রেখেছো তোমরা তাকে, পরজীবী করে রেখেছো তাকে, তাকে সত্যিকার অর্থে মানুষ করো। বলে একটা ছোট্ট ঘটনার উল্লেখ এই প্রসঙ্গে করা যায়। সেটা হচ্ছে শ্রী অরবিন্দ যখন বরোদায় রয়েছেন, বরোদা মহারাজার অধীনে তার সেক্রেটারি হয়ে, তখন একদিন শ্রী অরবিন্দ পথে বেরিয়েছেন, ওদিক থেকে বরোদার মহারাজা আসছেন, ঘোড়ায় চড়ে আসছেন। তখন শ্রী অরবিন্দের সঙ্গে তার দেখা হচ্ছে, দুজন মুখোমুখি। এই সময় একটি গ্রামীণ দেহাতি নারী, একজন মহিলা, তিনি একটা বিরাট বোঝা মাটিতে রেখেছেন, সেটা তিনি কাঁধে মাথার উপরে তুলতে পারছেন না। তখন বরোদার মহারাজা গিয়ে শ্রী অরবিন্দকে দেখতে পেয়েছেন। মহারাজা গিয়ে বেশ গর্বের সঙ্গে ওই বোঝাটি তুলে ওই দেহাতি মহিলার মাথায় তুলে দিলেন, এবং আত্মপ্রসাদে, বেশ খানিকটা আত্মপ্রসাদে তৃপ্ত হয়ে শ্রী অরবিন্দকে বলে, দেখলে ওর মাথায় কেমনভাবে আমি বোঝাটা তুলে ওকে কত হেল্প করলাম, এইভাবে মানুষকে সাহায্য করি। তখন শ্রী অরবিন্দ বললেন, হ্যাঁ, মানুষের মাথায়, দরিদ্র মানুষের মাথায় বোঝাই চাপাতে পারো, তার বোঝা হালকা করতে পারো না। এই হচ্ছে শ্রী অরবিন্দের মূল কথা, যে মানুষকে চিরকাল তোমরা পরনির্ভরশীল করে রেখেছো তোমার দানের মাধ্যমে, তোমার বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে দিয়ে মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখাওনি, এমন শিক্ষা দাওনি তাকে যে সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে করে খেতে পারে, কারোর তোয়াক্কা না করে, কারোর মুখাপেক্ষী না হয়। এবং এই চিন্তা থেকেই তিনি বলেছিলেন যে যখন এই ব্যক্তিগত আলাপচারিতা হচ্ছে শিষ্যদের সঙ্গে, শিষ্যরা যখন বলছে দরিদ্র নারায়ণের সেবা দারুণ ব্যাপার, আমাদের দেশে এত গরিবকে খাওয়ানো হয়, শ্রী অরবিন্দ তখন বলছেন ওতে কিছু হয় না, একদিন দরিদ্রদের খাইয়ে তাদের সমস্যার সমাধান হয় না। বলে তাহলে কি করে সমাধান হয়? বলে গিভ দেম প্রপার এডুকেশন, নট দি এডুকেশন অফ দি প্রেজেন্ট টাইমস, বাট গিভ দেম প্রপার এডুকেশন, অ্যান এডুকেশন দ্যাট হেল্পস দেম, that inspires them to think for themselves, to work out their brains, to rack their brains, to depend on themselves, and to find out the means of livelihood. তারা নিজেরা ঠিক করে নেবে যে কী ডিসিশন তারা নেবে। সরকার যখন তাদের কোনো পলিসি দেবে সেটাকে বুঝতে সাহায্য করবে সেই শিক্ষা, নিজে কিছু করে খাওয়ার শিক্ষা, নিজের মতন করে নিজেকে চালনা করার শক্তি, কারোর উপর নির্ভরশীল না হয়ে সেইরকম শিক্ষা যদি দিতে পারা যায়, তাহলে জানবে, বলবে ইংল্যান্ডে, তারপরে জার্মানিতে, তারপরে আমেরিকাতে সাধারণ মানুষ যে এত অসহায় বোধ করে না, তার কারণ দে অ্যাটলিস্ট গিভ দেম প্রপার এডুকেশন, অ্যাটলিস্ট অ্যাট দ্য লেভেল অফ দ্য স্কুল। অন্তত স্কুল শিক্ষাটা তারা ভালো করে দেয়, যাতে তারা ভবিষ্যতে কিছু করে খাওয়ার রাস্তা খুঁজে পায়। কিন্তু আমাদের দেশে এই স্কুল এত অনুন্নত, এই একবারে প্রাইমারি এডুকেশন থেকে শ্রী অরবিন্দ লক্ষ্য করেছিলেন, যার জন্য মানুষ এত নির্ভরশীল হয়ে, এত করুণ, এত অসহায়ভাবে মানুষ বাঁচে, এবং অন্যের ডিকটেশন নিয়ে, অন্যের উপর নির্ভরশীল হয়ে, অন্যের কাছে অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে মানুষের দিন শেষ হয়ে যায়।
তার ভেতরের যে সৃষ্টি শক্তি তার বিকাশ হয় না। শ্রী অরবিন্দ সবসময় যে মানুষের কথা বলেছেন সেই মানুষের ভেতরের যে বিরাট যে সম্ভাবনা তার উপর জোর দিয়েছেন, যে সেই অনন্ত সম্ভাবনা প্রত্যেক মানুষের ভেতরে যা সুপ্ত হয়ে আছে তাকে জাগানোর জন্যে সত্যিকারের যে শিক্ষা ব্যবস্থা তা কি করে করা যায় তার সূচনা তিনি করেছিলেন। তার পরিকল্পনা তিনি যে করেছিলেন তা একদিন রূপ পেয়েছিল শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশনে শ্রী মায়ের সহায়তায়। কিন্তু সে অন্য ইতিহাস, অন্য অধ্যায়।